এবং গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে সেই ভূমিকা তাদেরকে রাখতেই হবে। জামাত ইসলাম সরকারকে ব্যর্থ বলতে পারে না। যদি সরকার ব্যর্থ হয় তাহলে তো বিরোধী দল তারাও ব্যর্থ, কিন্তু আমি কাউকে ব্যর্থ বলতে চাই না। আমি জামাত ইসলামকে বলবো, এনসিপি কে বলবো যে আপনারা সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে আপনারা চলে এসেছেন, বুঝে কিংবা না বুঝে আপনারা রাষ্ট্রপতি নির্বাচনে শুরুতে অংশ নিতে চাননি, এরপর আপনারা সংবিধান মেনে আপনারা রাষ্ট্রপতি নির্বাচনে কর্নেল অলি আহমেদকে আপনাদের প্রার্থী ঘোষণা করেছিলেন, তিনি পরাজয় বরণ করেছেন এবং বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপির সাবেক সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, তিনি বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। এটি একটি ইতিহাস, তিনি একজন সজ্জন ব্যক্তিত্ব এবং এটি আমি মনে করি বাংলাদেশের মানুষের জন্য গর্বের বিষয় যে এই প্রথম এমন একজন ব্যক্তি রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন যিনি আসলে বিরোধী দলের কাছেও গ্রহণযোগ্য। যেটি জামাতের আমির বলেছেন যে আমাদের এক সময়কার আমরা একসাথে আন্দোলন সংগ্রাম করেছি এবং পরখোয়া মানুষ, তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। আশা করি তিনি একজন গ্রহণযোগ্য ব্যক্তিত্ব হিসেবে এ জাতির নেতৃত্ব দিবেন। আমি তার উপর তাকে বলতে চাই, হ্যাঁ, আস্থা রাখুন, ইনশাল্লাহ আপনারা এই যে সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনারা রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়েছেন, আশা করি যে সংবিধান সংশোধন কমিটিতে আপনারা আপনাদের যারা প্রতিনিধি তাদের নাম আপনারা লেখাবেন। এর মধ্য দিয়ে যে সংকট আপনারা সৃষ্টি করেছিলেন সেই সংকটের যাতে সমাধান হয় সেটিও আমরা প্রত্যাশা করছি। আর যে প্রশ্ন, দুইজন ইউটিউবার বিদেশের মাটিতে বসে নুরুল হক নুর সহ বিভিন্ন রাজনৈতিক নেতাদের চরিত্র করেছেন, এর সাথে কি জামাতের কোনো কানেক্টিভিটি আছে বলে মনে করেন? আর কোন প্রশ্ন? আর একটা বিষয়টা হলো যে নাসরুদ্দিন পাটোয়ারির যে বিষয়টা, ছাগল চুরিতে কাণ্ড যেটা ইতিমধ্যে সারা দেশে ভাইরাল হয়েছে, আলোচনা হয়েছে, ওইটি তো দিক বলতেন। যে প্রধানমন্ত্রী ভারত সফর নিয়ে বিএনপি রাজনৈতিক দল হিসেবে কি ভাবছে, নট সরকার, বিএনপি। আর একটা বিষয় সেটি হচ্ছে যে ডিসেম্বরে শেখ হাসিনা বা আওয়ামী লীগ ফিরবে রাজনীতিতে, এটা নিয়ে বিএনপি কি ভাবছে, নট সরকার? আপনার প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, বাংলাদেশের জনগণ এমন একজন নেতাকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছেন যিনি আধিপত্যবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমনি ভাবে আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছেন, তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন ওদের হাতে গোলামীর শৃঙ্খল, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র, এই মুহূর্তে বাংলাদেশের রাষ্ট্রনায়ক, তিনি বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন, গোটা জাতিকে নেতৃত্ব দিচ্ছেন। দেখেন, ভারতের সাথে আমরা সম্পর্ক চাই, কিন্তু সেই সম্পর্ক দাদাগিরি কিংবা স্বামী স্ত্রীর নয় বা রাখি বন্ধনের নয়, যে সম্পর্ক আওয়ামী লীগ ভারতের সাথে তৈরি করেছিল। আমরা চাই মূল্যায়নের সম্পর্ক, মর্যাদার সম্পর্ক, ন্যায্যতার সম্পর্ক। ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, তাদের সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে। দেখেন, যে কথা আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছিলেন যে স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছেদ হয়, কিন্তু প্রতিবেশীর সাথে বিচ্ছেদ হয় না। সুতরাং ভারতকে আমি বলবো যে আপনারা সম্মানের সহিত মর্যাদার ভিত্তিতে এদেশের জনগণের সাথে আপনারা সম্পর্ক তৈরি করুন। এই মুহূর্তে ভারতীয় যিনি হাই কমিশনার, তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, তার বক্তব্য, কথাবার্তাগুলো খুবই ইতিবাচক আমার কাছে মনে হয়েছে। এই প্রথম ভারতের পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক চাই, এবং বিএনপির যে সবার আগে বাংলাদেশ স্লোগান, এটিকে তারা গ্রহণ করেছে। ঠিক আমরা তাদেরকে বলতে চাই, যদি প্রকৃতপক্ষে আপনারা এই স্লোগানকে আপনারা বোঝেন, এদেশের জনগণের চাওয়া পাওয়াকে আপনারা অনুধাবন করতে পারেন, তাহলে সীমান্তে কোনো হত্যার ঘটনা ঘটানো যাবে না। পুশিন পুরোপুরি বন্ধ করতে হবে এবং রাজনৈতিক সাংস্কৃতিক আগ্রাসন সেটি বন্ধ করতে হবে। আপনাদের মাথায় রাখতে হবে,
এই সরকার বিএনপির সরকার, এটি আওয়ামী লীগের সরকার নয়। এই সরকারের প্রধান এমন একজন ব্যক্তিত্ব যার বাবা এবং মা এই দেশের জন্য সংগ্রাম করেছেন, আধিপত্যবাদ এবং আগ্রাসনের কাছে কখনোই মাথা নত করে নাই। সুতরাং আপনারা অতীতে যেটি দেখেছেন, সেই মানে ভারতের সাথে ভারত বলল আর ভারতের সমস্ত কথায় রাজি হয়ে যাবে, সেটি সম্ভবপর নয়। ইনশাল্লাহ আস্থা বিশ্বাস রাখুন, এই সরকার যেভাবে এগিয়ে যাচ্ছে, দেশ এবং জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে, এবং এই সরকারের যে ফরেন পলিসি, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। সুতরাং এই ফরেন পলিসিতে যারা ঐক্যমতে আসবে, সবার আগে বাংলাদেশ স্লোগানকে যারা গ্রহণ করতে পারবে, তাদের সাথে আমাদের সম্পর্ক মজবুত হবে। আমরা ভারতের সাথে সম্মান এবং ন্যায্যতার ভিত্তিতে আমরা সম্পর্ক চাই। আর একটি যে প্রশ্ন আপনি করলেন, দেখেন, শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে ফিরবে না। শেখ হাসিনা ফেরার কোনো সুযোগ নাই, কারণ শেখ হাসিনা জানে বাংলাদেশে ফিরলেই তার ফাঁসি নিশ্চিত হবে। একটা মানুষ জানার পরে কি এইভাবে আসলে ফেরত আসে? কখনোই ফিরবে না। মূলত শেখ হাসিনা আর একটি ১/১১ সৃষ্টি হোক, দেশ উত্তাল হোক, দেশে সংকট ঘনীভূত হোক, সেই ধরনের একটি পায়তারার মধ্যে রয়েছে। এই ধরনের বুলি আউড়িয়ে যদি তার লোকজনকে মাঠে নামানো যায়, যে নেত্রী পালিয়ে গেছে সেই নেত্রীর সন্তানেরা তারা আসলে বুঝে ফেলিয়েছে যে শেখ হাসিনা তাদের প্রকৃত নেত্রী হতে পারে না। যদি প্রকৃত নেত্রী হতো, তাহলে এই বাচ্চা কাচ্চাদেরকে এতিম করে কখনোই ভারতে পালাতো না। সুতরাং শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের নির্মম পতন হয়েছে এবং দাফন হয়েছে দিল্লিতে। সুতরাং কবর থেকে উঠে আবারও ওই মৃত লাশ জিন্দা হয়ে আবার ফিরে আসবে, আওয়ামী লীগ বাংলাদেশে আর ফেরার কোনো সুযোগ নাই। এদেশের জনগণ গণঅভ্যুত্থানের যারা শক্তি সমূহ রয়েছে, সেটা সরকারি দলে বা বিরোধী দলে, আমার কাছে মনে হয় যে আওয়ামী লীগের ব্যাপারে সরকারি দল, বিরোধী দল তারা ঐক্যমতের জায়গায় রয়েছে। দর্শক, এখন যুক্ত ছিলাম ঝিনাইদহের 250 শয্যা জেনারেল হাসপাতাল, এবং হাসপাতালে আজকে এসেছিলেন জনাব রাশেদ খান। এখানে ডাক্তার এবং নার্সদের সাথে মত বিনিময় সভা শেষে বক্তব্য রাখছিলেন, সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। আমরা এতক্ষণ ঝিনাইদহ সদর হাসপাতালে ছিলাম এবং সদর হাসপাতাল থেকে আপনাদের সকল তথ্য জানানোর চেষ্টা করছিলাম। ছিলাম ঝিনাইদহ 250 শয্যা জেনারেল হাসপাতালে, এবং সকাল থেকে জনাব রাশেদ খান এসেছিলেন ঝিনাইদহ 250 শয্যা জেনারেল হাসপাতালে। আসার পর এখানের যারা কর্তব্যরত চিকিৎসক আছেন এবং নার্সরা আছেন, তাদের সাথে দীর্ঘ সময় মত বিনিময় করলেন, সুবিধা অসুবিধাগুলো শুনলেন। পরিশেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উনি বক্তব্য রাখছিলেন। ধন্যবাদ সবাই।